বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডেস্টিনি 2000 লিমিটেডের সকল পর্যায়ের ক্রেতা পরিবেশক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডেস্টিনি টুগেদার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অবস্থান করছি এই মুহূর্তে ডেস্টিনির কর্পোরেট সেন্টার আলিট সেন্টার থেকে। আলিট সেন্টার লিফটের 5, এটা এখন এই মুহূর্তের কর্পোরেট সেন্টার এবং এখান থেকেই সকল কার্যক্রম আপাতত পরিচালিত হয়। আমাদের মাঝে আজকে অতিথি হয়ে আসছেন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং আমাদের ডাবল পিএইচডি। আমরা ওনার পরিচয়টা জানবো। অলরেডি চেহারা দেখেই বুঝতে পেরেছেন যে কে আমাদের সাথে অতিথি এবং কথা বলবেন। আমরা তার কাছ থেকে তার ডিটেলসটা একটু জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ অসীম। কি নাম আপনার? আমি কে এম ওবায়দুর রহমান হিরো, ডেস্টিনি 2000 লিমিটেডের ডাবল পিএইচডি হিসেবে আছি এবং দীর্ঘ 25 বছর ডেস্টিনির সাথে আছি, ডেস্টিনি নিয়ে কাজ করে যাচ্ছি। আপনি কোন টিমের? আমি বেসিক্যালি ফ্রিডম অ্যাসোসিয়েটসের ব্যানারে প্রথমত কাজ শুরু করি। পরবর্তীতে আপনারা জানেন ডেস্টিনিতে 45টা সংগঠন কাজ করছিল। তার মধ্যে যে সংগঠনটা আমি কাজ করতাম সর্বশেষ সেটা হলো ট্রাস্ট অ্যাসোসিয়েটস, যেটাকে আমরা ঢাকা 4 নেট অফিস বলি। আমরা নেট অফিসগুলোকে নেট অফিস সম্পর্কে আমরা অবহিত। সারা বাংলাদেশে আমাদের অনেক নেট অফিস ছিল। এই 45টা নেট অফিসের মাধ্যমে, মানে গ্রুপ অফিসের মাধ্যমে তারপরে সারা বাংলাদেশের নেট অফিসগুলো পরিচালিত হতো। সেই গ্রুপ অফিসের একটা হলো ট্রাস্ট অ্যাসোসিয়েটস, যেটা কর্ণধার ছিল আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ সুমন আলী খান। আর ইমিডিয়েট আমার যে আপলাইন পিএইচডি ডায়মন্ড জনাব বিপ্লব বিকাশশীল, আপনারা জানেন যে উনিও কোম্পানির একজন শেয়ার হোল্ডার ডাবল ডায়মন্ড, এবং আমরা চমৎকার একটা গণ্ডির মধ্যে আমরা কাজ করে যাচ্ছিলাম। এ পর্যায়ে হিরো ভাই একটু জানতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপট 2024, আমরা জানি 2022 সালে একটা বোর্ড আসছে হাইকোর্ট অথরাইজ, সেই বোর্ড সম্পর্কে আপনার অভিমত কি? হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টা হলো এখানে যে আমরা 2012 পরে আইনগত জটিলতার মধ্যে ডেস্টিনি 2000 লিমিটেড কাটিয়েছে। আমি ব্যক্তিগতভাবে কারো নাম মেনশন করব না, কিন্তু আমরা একটা আইনগত জটিলতার মধ্যে ডেস্টিনি 2000 লিমিটেড যাচ্ছিল। সবাই প্রত্যাশা করেছিল, এইভাবে আশা ছেড়ে দিয়েছিল যে ডেস্টিনি আর বাংলাদেশে কখনোই পুনরুজ্জীবিত হবে না। কিন্তু আমাদের মতন কিছু লোকজন যারা সবসময় ধারণ করতো, লালন করতো যে ডেস্টিনি বাংলাদেশে আবার কামব্যাক করে আসবে, তার কারণ হলে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, যাদের প্রত্যেকের একটা পরিবার আছে। এভাবে আমরা হিসাব করলে কম বেশি 2.5 কোটি লোক আমাদের ডেস্টিনি গ্রুপের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এর বাইরেও ছিল 3,500-এর মতন স্টাফ, যারা মাস গেলে বেতন পেতেন, যারা আমাদের টোটাল কাজটাকে সহযোগিতা করতেন। তাদেরকে আমরা কর্মচারী বা অফিসার লেভেলে যারা ছিল তাদেরকে বলি। এই বিশাল বহর নিয়েই আমরা কিন্তু এতদিন ডেস্টিনি 2000 লিমিটেড পরিচালনা করে আসছিলাম। কিন্তু 2012 সালে যখন আমরা একটা ষড়যন্ত্রের শিকার হয়ে পড়লাম, ডেস্টিনি 2000 লিমিটেড অদৃশ্য একটা শক্তি আমাদের সামনে হাজির হলো। আমরা আসলে জানতে পারি নাই যে কার নেতৃত্বে, কার নির্দেশে। পরবর্তীতে সিটেভেটাভাবে আমরা বিভিন্নভাবে জানছি, কিন্তু জানলেও মূল শক্তিটা আমরা সবাই অবগত, কিন্তু এখন বলবো না, বলার দরকার নেই। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো যে 2024 সালটা আমাদের জন্য একটা পুনর্জাগরণের বছর। এই কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারিত যে প্রতিষ্ঠানের সাথে, সেই প্রতিষ্ঠান আবার কামব্যাক করেছে। ইনশাল্লাহ আমরা সামান্য কয়েকটা দিনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই 2024-এর মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের আবার ইনকামে আমরা ফিরে আসব। এই মেসেজটা আমরা মাঠ লেভেলে সবাইকে দিতে যাচ্ছি। বর্তমান যে এক্সিস্টিং মার্কেটিং প্ল্যান, নতুন করে আমরা যেটা দেখতে পেলাম প্ল্যান, যেটা আমাদের, সে প্ল্যান সম্পর্কে আপনার অভিমত কি? ধন্যবাদ ওয়াসিম। আমরা মার্কেটিং প্ল্যান তো যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য, মার্কেটিং অ্যান্ড সেলস কোম্পানির জন্য একটা চমৎকার দিক, কারণ এটার উপরে ভিত্তি করেই তারপরে একটা প্রতিষ্ঠান বেসমেন্ট থেকে শুরু করে তার প্রতিষ্ঠিত বা সফলতা হওয়ার মূল গল্পটা বের হয়ে আসে। আমরা যে মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলটিমেটলি কাজ করেছি সেটা ছিল 2000 সালের প্রতিষ্ঠিত একটা মার্কেটিং প্ল্যান, কিন্তু সময়ের ব্যবধানে, যুগের বিবর্তনে, সফটওয়্যারের ডেভেলপমেন্টের কারণে, আইসিটি ক্ষেত্রটা ডেভেলপমেন্টের কারণে আমরা এখন আইসিটি বেসড না হলে আমরা বর্তমান সমাজে টিকবো না। অবস্থান আমাদের ধরে রাখার জন্য আমাদের যে বিষয়টা কাজ করতেছি সেটা হলেই যে আগে যেভাবে আমরা কাগজ কলম নিয়ে মাঠে ঘাটে দৌড়াইতাম, এখন হাতে একটা অ্যান্ড্রয়েড সেট থাকবে। এটাই হলো আমাদের অফিস, এটাই হলো আমাদের কাস্টমার সার্ভিস, এইটাই হলো আমাদের ইনকামের একমাত্র মূল চাবিকাঠি। তো আমরা ইনশাল্লাহ এমন একটা সফটওয়্যার পেতে যাচ্ছি
যেটাকে আমি ব্যক্তিগতভাবে বলবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, যে এই সফটওয়্যারটা হবে বিশ্বের সেরা সফটওয়্যার। এটা আমি বিশ্বাস করি এবং আমার টিমের সাথে যারা জড়িত আছে আমি তাদেরকে এই কথাটা বলছি, এবং ডেস্টিনির ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর যারা আমার এই মেসেজটা নেবেন তাদের জন্য বলা হলো এইভাবে, যে আমরা ডেস্টিনি ২০০০ লিমিটেড একটা ব্র্যান্ড, এটা তো বলার অপেক্ষা রাখে না, আমরা এটা বিশ্বাস করি, ধারণা করি। তো সেই প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান অবশ্যই বিশ্বের সেরা মার্কেটিং প্ল্যান হবে। সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এই প্রতিষ্ঠানের সাথে, এই সফটওয়্যার সাথে অ্যাড হয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, আপনি আনন্দ ভাগাভাগি করতে পারবেন। তো এই সফটওয়্যার বিশ্বের সেরা সফটওয়্যার, এই কথাটা আমি গতকালকে আমার গ্রুপে একটা পোস্ট দিয়েছি, এবং সবাই শুধু একটাই প্রশ্ন করে, বিশ্বের সেরা সফটওয়্যার কীভাবে হয়। আমি এভাবে বলছি যে আপনি যাহা চান, আমি যাহা চাই, তাহা এই সফটওয়্যারের মধ্যে আছে, এবং চাওয়া পাওয়ার সম্মিলন যদি ইনশাল্লাহ ঘটে যায়, সেটাই হবে আমাদের কাছে সেরা সফটওয়্যার। ছোট করে যদি একটু জানতে চাই যে এই যে বোর্ড, হাইকোর্ট থেকে যে বোর্ডটা আসছে, সেই বোর্ড আপনি কিভাবে দেখেন আর কি? ওয়েলকাম। আর বোর্ডের ব্যাপারটা তো অবশ্যই, যেহেতু আমাদের আগে একটু বলে গেছিলাম যে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, কিন্তু মহামান্য হাইকোর্টের আমলে যাওয়ার পরে উনি দেখলো যে ডেস্টিনির ৪৫ লক্ষ লোকের স্বপ্ন নষ্ট করতে দেওয়া যাবে না। ৪৫ লক্ষ লোকের স্বার্থ সংরক্ষণের জন্য এখানে ক্রেতা পরিবেশক হিসাবে আছে, আমরাই আবার এখানে বিনিয়োগ করেছি বিনিয়োগের স্বার্থে, যেহেতু এটা দেশের একটা প্রতিষ্ঠান। এই জন্য মহামান্য হাইকোর্ট আমলে নেওয়ার পরে ওনার নির্দেশনায় একটা বোর্ড তৈরি হয়েছে, যেটা বর্তমান দায়িত্বে আছে আমাদের ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি হলো আমাদের বর্তমান বোর্ডের চেয়ারম্যান। সাথে আছেন মুশফিক আনাম, একজন সিএ কমপ্লিটেড ম্যান এবং অভিজ্ঞ ব্যক্তি। সাথে আছেন আমাদের ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলে এদেরকে, যারা হাইকোর্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এর মধ্যে আছেন ইকবাল জামান স্যার, একজন ব্যবসায়ী মানুষ। এর সাথে আছে ডেস্টিনির যারা অভিজ্ঞ শেয়ার হোল্ডার, যারা এই প্রতিষ্ঠানটাকে লিড দেওয়ার ছিল, বিভিন্ন পদমর্যাদা আছে, কেউ ডায়মন্ড আছে, কেউ ক্রাউন এক্সিকিউটিভ হিসেবে আছে, কেউ পিএইচডি আছে। তো এদের দক্ষ পরিচালনায় বোর্ড যখন এটা করে দিল, তখন আমরা এতটা আশ্বস্ত হয়েছি বোর্ডের উপরে, যে হাইকোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে ব্যবসা পরিচালনা করতে হবে, আমরা সেই ব্যবসার সূত্র ধরে হাইকোর্টের নির্দেশেই আমরা কিন্তু বর্তমান কার্যক্রম করে আসছি। এবং এটার জন্য যে বোর্ড কষ্ট করে আসছে, এটা আমরা যারা কাছে আছি আমরা বুঝি যে তাদের আসলে কষ্টটা আমরা কিভাবে শোধ করবো। আমরা আসলে জীবনেও তাদের এই কষ্টকে শোধ করতে পারবো না, পরিশোধ করতে পারবো না, এটা বিনিময় হবে না। আমরা তাদের উছিলায়, আজকে বর্তমান বোর্ডের উছিলাই কিন্তু আমরা নতুন মার্কেটিং প্ল্যান পাচ্ছি, যেটা সারা বিশ্বে সমাদৃত হবে, এটা আমরা আশা করি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবার যা একটু একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, জনাব ওবায়দুর রহমান হিরো ভাই, যে আমাদের কারারুদ্ধ সাবেক এমডি এবং সাবেক চেয়ারম্যান, আমাদের দুইজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তারা কারারুদ্ধ অবস্থায় আছে। আমরা জানি মাল্টিপারপাস কোঅপারেটিভের রায় হয়েছে বিগত 2016 সালে, মেবি কম বেশি হতে পারে, এটা আমার একজাক্টলি মনে নেই। আর বর্তমান ট্রি প্লান্টেশনের একটা রায় হবে, এবং আমাদের কিছু শ্রদ্ধেয় পরিচালকরা এই মুহূর্তে দূরে আছে। তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের যার হাত ধরে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন স্যার, এদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং বাহিরে আছেন আমাদের গোফরান স্যার, উদ্যোক্তা পরিচালকদের একজন আছেন, সাইদ স্যার আছেন, স্বপন স্যার, মেজবউদ্দিন স্বপন স্যার, এবং যারা এটার সাথে রিলেটেড অনেকেই এখন মামলাজনিত কারণে, আইনগত কারণে তারা এমডি রফিকুল আমিন স্যার এবং হোসেন স্যারের দুইজন ভিতরে আছেন, সাথে আরও দুই একজন আছেন, আর বাকি যারা আছেন তারা বাইরে আছেন। ওনাদের উদ্যোগেই কিন্তু এই ডেস্টিনি 2000 লিমিটেড প্রতিষ্ঠিত। ওনাদের এই প্রতিষ্ঠানেই কিন্তু আমরা কাজ করে আজকে আমাদের একটা আইডেন্টিটি আমরা তৈরি করেছি। আমরা ওনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। এখন আইনগত যে বিষয়টা আছে, সেই বিষয়টা আমি যতটুকু জানি যে জানুয়ারি মাসের 15 তারিখে একটা রায় আসবে। এটা নিয়ে আমাদের এতটা গবেষণা নেই এই কারণে, কারণ আমরা একটা মিথ্যা ভিত্তির উপরে আমাদেরকে আটকানো হয়েছে। আমরা এই মামলাটা আমরা বিশ্বাসই করি না। কারণ হলো, আমরা যারা বিনিয়োগ করেছি ডেস্টিনি 2000 লিমিটেডে, আমাদের কোনো বিনিয়োগকারী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। তো কে অভিযোগ করলো, কারা অভিযোগ করলো, আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে জানি না। তো যেভাবে হোক কালক্ষেপণ করে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে, আটক রাখা হয়েছে। এখন এটা আইনগতভাবে তারা মোকাবিলা করে আসবে, কারণ রফিকুল আমিন স্যার একটা কথাই বলছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সাংঘর্ষিক কোনো কাজে আমরা
মাঠে বের হবো না, তারা আইনগতভাবে এটা তারা মোকাবেলা করে আসবে। আবার তারা যখন ফিরে আসবে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। তাদের প্রতিষ্ঠান আরো, তাদেরকে পেলে আমাদের এই প্রতিষ্ঠান আরো ইনশাল্লাহ অনেক ভালো চলবে, এটাই আমরা বিশ্বাস করি। আচ্ছা, এই মুহূর্তে একটা ফিল্ডে ডিস্ট্রিবিউটরদের মাঝে প্রশ্ন যে জনাব আশরাফুল আমিন বর্তমানে কোম্পানিটি কার্যক্রম পরিচালনা করছে, আসলে কি আশরাফুল আমিন সাহেব করছে না বোর্ড করছে? না, প্রশ্নে আসে না। এত বড় প্রতিষ্ঠান একক ভিত্তির উপরে এটা কোনো স্টান্টবাজি হবে না, স্টান্টবাজি করার সুযোগ নাই। কারণ এখানে ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে আমরা প্রতিষ্ঠানকে প্রাধান্য দিই। এবং রাষ্ট্রীয়ভাবে হাইকোর্ট থেকে যেহেতু একটা বোর্ড করে আসছে, বোর্ডের সম্মিলিত কর্মকাণ্ডের অংশটাকে আমরা যদি আশরাফ ভাইয়ের সাথে কম্পেয়ার করি তাহলে ভুল হবে। তার কারণ হলো আশরাফ ভাই সে বোর্ড মেম্বারও না, সে বর্তমান বোর্ডের নিয়োগকৃত একজন স্টাফ হিসাবে কিন্তু আমাদের এখানে ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করতেছেন। এখানে ব্যক্তি আশরাফ বা ব্যক্তি জাকির হোসেন কিসলু অথবা ব্যক্তি XYZ, এটা আমরা আমরা এইভাবে হিসাবে করি না। এটা কে কি বললো, মাঠ পর্যায়ে কে কি অনেক কথা বলতেই পারে, কারণ প্রত্যেকের সাথে আল্লাহ তালা মুখ দিছে, চোখ দিছে, কান দিছে। সে কে কিভাবে মুখ ব্যবহার করবে, চোখ ব্যবহার করবে, কান ব্যবহার করবে, এটা আমরা গুজবে আমরা কান দিই না, এটা আসলে সত্যি না। তার কারণ হলো সে তো মুখপাত্র হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তো এখানে বোর্ডের কথাটাই উনি বলতেছে এবং উনি আইনের ঊর্ধ্বে না এবং আইনের মধ্যে থেকেই উনি কাজটা পরিচালনা করে যাচ্ছে। আমরা ওনাকে সেলিব্রেট করি। আপনি কি মনে করেন যে বর্তমান যে বোর্ডের যে কয়জন আমাদের শেয়ার হোল্ডিং ডাইরেক্টর আছে ডেস্টিনির এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, এর সাথে আরও এক ঝাঁক আমাদের পিএইচডি ডায়মন্ড সমন্বয় কিছু কিছু ক্ষেত্রে করছে, আপনি কি মনে করেন এরা মোটামুটিভাবে কোম্পানিটাকে একটা অবস্থানে নিয়ে যেতে পারবে? অবশ্যই এ ব্যাপারে তো দ্বিমত পোষণ করার কোনো সুযোগই নেই। তার কারণ হলেই লক্ষ লক্ষ, আমরা যদিও বলি যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, কিন্তু অ্যাক্টিভলি তো আর 35 লক্ষ এখানে হেড অফিস কেন্দ্রিক থাকে না, কর্পোরেট অফিস কেন্দ্রিক থাকে না। অঞ্চলে যারা কাজ করে এদেরকে মানুষ দেখেন। আপনারা দেখবেন একটা ছবি যখন পড়ে তখন আমরা সাধারণত নায়ক নায়িকাকে আমরা চিনি যে এটা অমুকের ছবি, অমুক নায়িকের ছবি। কিন্তু একটা ছবি করতে গিয়ে কিন্তু শত শত লোকের কিন্তু অবদান থাকে। তো আজকে এই প্রতিষ্ঠানটার পিছনে যারা কাজ করতেছে, আমি ব্যক্তিগতভাবে কয়েকটা লোকের নাম বলি তাহলে আপনি আরো একটু ক্লিয়ার হবেন। যখন এই আলিস সেন্টার বা বিশেষ করে আমাদের ডেস্টিনি পাড়ায় যখন কেউ আসতো না, তখন কিন্তু এইখানে কয়েকজন আমাদের পিএইচডি ডায়মন্ড এক্সিকিউটিভ তারা কিন্তু প্রতিদিন অফিস করতো। এখানে কোনো কাজ ছিল না, কিন্তু এখানে না আসলেও তাদের ভালো লাগতো না। এবং তাদের আমরা পাশ থেকে তাদের দেখেছি তারা কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে। এর ভিতরে আছে আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম আমিন ভাই। উনি আমাদের সিনিয়র, অনেক শ্রদ্ধের জায়গায় উনি আছেন। সাথে আছে এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বে যিনি আছেন আমাদের আসাদ, এরপরে আছে বোরহান, এরপরে আছে ওয়াসিম, আপনারা নিজেও আছেন, মঞ্জু আছে। এভাবে আমি যাদেরকে দেখতে পাই আর কি, ফিজিক্যালি যাদেরকে দেখতে পাই তাদের অবদান বর্তমান এই কোম্পানি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এই তাদের অত্যাচারই, অর্থাৎ তাদের অত্যাচার বলছে এই কারণে যে তাদের উদ্যোগে সর্বশেষ যখন কেউ কোনো প্রত্যাশা করে নেই, তখন এই ভদ্রলোক যারা আছে, যারা এখানে সময়টা দিছে, তাদের কারণেই কিন্তু আজকে সফটওয়্যার রানিং হচ্ছে। তারা টোকায় টোকায় এক একজন ডিরেক্টরকে নিয়ে আসছে, এখানে এক একজন ডায়মন্ডকে নিয়ে আসছে। আমরা দেখছি কষ্ট করে অনেক ডায়মন্ড এখান থেকে মুখ ফিরে এনেছে, কিন্তু আবার তারা চলে আসছে। অনেক শেয়ার হোল্ডার চিটাগাং থেকে বলেন, খুলনা থেকে বলেন, রাজশাহী থেকে বলেন, এই টোকাই টোকাই তারপরে এখানে নিয়ে তাদেরকে জড়ো করে এক টেবিলে করে দিনের পর দিন, মাসের পর মাস অনেক কষ্ট করে তারপর কিন্তু অন্তরালে কিন্তু এই সমস্ত আমার ভাইরা কাজ করছে। ভাই ছোট করে একটু বলবেন যে ডিন ভেরিফিকেশনটাকে আপনি কিভাবে দেখছেন? অফকোর্স, যেহেতু আমরা কোম্পানির হাইকোর্টের নির্দেশে আমরা কাজটা করতেছি, হাইকোর্টের নির্দেশনা ব্যতীত আমরা কোনো কাজ করতে পারবো না এবং আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটুক সেটাও আমরা চাচ্ছি না। ডিন ভেরিফিকেশনের তো ছোট্ট একটা বিষয়, কারণ আমি ডেস্টিনিতে কাজ করি, আমার আইডেন্টিটি হালনাগাদ করতে হবে। সেই 15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে যখন আপনি যখন ফরমেলিটি দিয়েছেন, আমরা যখন ফরমেলিটি দিছি, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়েছি। কিন্তু অনেক তথ্যই এখন নাই। এখন এই তথ্যটা কিন্তু আমাদের হালনাগাদ করতে হবে, এটা আমাদের দায়িত্ব। যেহেতু হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আছে এখানে, তাদের নির্দেশনা আমাকে শ্রদ্ধা ভরেই আমাকে মেনে চলতে হবে। কারণ হাইকোর্টের বাইরে আমরা কেউ না এবং হাইকোর্টের বিন্দু পরিমাণ নির্দেশনা এলোমেলো করার সুযোগ আমরা নাই, আমরা করবো না। তার কারণ হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে ডিন ভেরিফিকেশন করতে হবে। ডিন ভেরিফিকেশন করার পরে আমাদের যে পরবর্তী যে ধাপটা বের হয়ে আসবে, এটা আমরা পরবর্তী প্রশ্ন ইনশাল্লাহ পাবো। এটা সিম্পল ব্যাপার, এটা আমরা পরের স্টেপটা কি? ডিন ভেরিফিকেশন করার পরের স্টেপটা কি? এর পরের যে স্টেপটা হলো যে হাইকোর্ট যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার একটা অংশ হইলো ডিন ভেরিফিকেশন মানে তথ্য হালনাগাদ, দ্বিতীয়টা হইলো এনএফসি কার্ড। অর্থাৎ এনএফসি কার্ডটা হলো এমন একটা কার্ড যেটা অনেকেই আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পরিচিত না।
তবে এখন আমরা পরিচিত হচ্ছি ডেস্টিনির বদৌলতে। এটা আমি আমার জন্য বলবো, এটা একটা বিশাল আশীর্বাদ যে এনএফসি কার্ড আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। এই কারণে আসছে যে এটার মধ্যে এক কথায় আপনার সবকিছুর সম্মিলন ঘটবে এখানে। এটাকে আমি ডিসকাউন্ট কার্ডও বলতে পারি, আমার আইডি কার্ডও বলতে পারি, এভরিথিং। অর্থাৎ আমার সকল কর্মকাণ্ড কিন্তু এনএফসি কার্ড কেন্দ্র করেই হবে। আমি আপনি একটু আগে বলে গেছিলাম আপনাকে যে একটু মাঝে থামিয়ে দেই, এই কার্ডটা আপনি কাদেরকে করার জন্য আহ্বান জানাচ্ছেন? এ টু জেড সবাই। সিলভার, এটা তো গোল্ড, যার যার প্লাটিনাম, অবস্থা, এক্সিকিউটিভ নাকি অল there is no ডিস্ট্রিবিউটর? bindings, there is All. no limitation, all over বাংলাদেশ, all টোটাল 45 লাখ ডিস্ট্রিবিউটর যারা আছেন, আপনি যদি দাবি করেন আমি ডেস্টিনির কোন ডিস্ট্রিবিউটর, তাহলে আপনি এনএফসি কার্ডটা করবেন। আপনি যদি দাবি করেন আমি একটা প্যাকেজ বিনিয়োগ করেছি, আপনি এনএফসি কার্ড করবেন। তার কারণ হলো এই কার্ড ব্যতীত ডেস্টিনির সাথে আপনার কোনো সম্পর্কই থাকবে না। এরপরের অপশনটা কি হবে? এরপরে অপশন তো ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের বিজনেসের যে আমরা যেটার জন্য এখানে কাজ করি, আমরা সিলভার হব, গোল্ড হব, প্লাটিনাম হব, পিএইচডি হব, ডায়মন্ড হব। আচ্ছা, একটা বিষয় খুব আলোড়িত আমরা দেখলাম সেদিনকে সেমিনারের পরে, সম্মানিত ম্যানেজিং কোঅর্ডিনেটর তার প্ল্যান শোর পরে আমরা দেখতে পেলাম যে রয়্যালিটি সংযোজন সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি। এটা তো বলার অপেক্ষাই রাখে না। আগে যে জিনিসগুলো আমরা পাইনি, যারা এমএলএম আমরা করি বা মাল্টি লেভেল বহু স্তর বিশিষ্ট যে মার্কেটিংটা করি আমরা ডেস্টিনি করছি, কিন্তু আসলে আমরা সেই সারটা নিতে পারিনি। এখন আমরা সেই সারটা নেব। অর্থাৎ একজন এক্সিকিউটিভ হলে সে সাপ্তাহিক 7 দিনের মাথায় একটা রয়্যালিটি ইনকাম সে পাবে। গোল্ড হলে সে গোল্ডের রয়্যালিটি পাবে, প্লাটিনাম হলে সে পাবে, পিএইচডি হলে সে পাবে, ডায়মন্ড হলে সে পাবে। এই সংযোজনটা তো অত্যাধুনিক। এই জন্যই তো আমি বলছি যে আমাদের মার্কেটিং প্ল্যান সারা বিশ্বের মধ্যে অত্যাধুনিক একটা মার্কেটিং প্ল্যান, আর কোনো কারণ নেই। আর একটা ছোট্ট প্রশ্ন, যে এই যে আগে ছিল আমাদের সপ্তাহে 12,600, মাসে 50,400, এখন আপনি সপ্তাহে কত টাকা ইনকাম করার সুযোগ আছে অ্যাজ একটা সেন্টার থেকে? আমি তো একজন পিএইচডি হিসাবে, আমি পিএইচডি বলতে ডাবল পিএইচডি হিসাবে আমি এভাবে বলি, একজন পিএইচডি এখান থেকে প্রতিদিন যে আমাদের ইনকামের পে আউটটা আছে, আপনারা যদি আমরা পে আউটের দিকে একটু খেয়াল করি, তাই প্রতিদিন আমি একটা বেসিক ইনকাম করার সুযোগ এখানে আছে। যেহেতু আমাদের আগে সাপ্তাহিক ইনকামটা ছিল, এখন আমাদের ডে বেসড নিয়ে আসছে। অর্থাৎ প্রতিদিন আমার রাত্র 12টা বাজে আমার একটা স্টেটমেন্ট জেনারেট হবে। তাহলে আমি যদি বেসিক কাজটা যদি করি, তাহলে আমি 28 দিনে, আমাদের এখন হিসাবটা 30 দিনে হবে না, বেসিক্যালি এখন হিসাব আমাদের 28 দিনে মাস হবে। হিসাবটা হবে এভাবে, সফটওয়্যার এভাবে আমাদের সংযোজন করেছেন। তাহলে প্রতিদিন যদি আমি একটা বেসিক কমিশন পাই, তাহলে 28 দিন আমার 28টা কমিশন বের হবে। আমি একজন পিএইচডি হিসাবে আমি একটা পিএইচডি কমিশন পাবো। এরপর আমি গোল্ড হিসাবে কমিশন পাবো, প্লাটিনাম হিসাবে কমিশন পাবো, সিলভার হিসাবে কমিশন পাবো। তাতে আর অ্যাভারেজ আমি হিসাব করে দেখেছি, আমি একজন পিএইচডি হিসাবে আমি 35টা কমিশন পাবো প্রতি 28 দিনে। যেহেতু আমি ডাবল পিএইচডি, আমি যদি একটু যেভাবে কাজ আগে করছি ওইভাবেই যদি আমি কাজটাকে হোল্ড করি, তাহলে আমি 70টা কমিশন পাবো প্রতি 28 দিনে। তাহলে আগে যদি আমি ইনকাম করতাম 5 লাখ টাকা অ্যাভারেজে, এখন আলটিমেটলি আমার ইনকাম হবে 10 লাখ অ্যান্ড অ্যাবভ। এটা আমার কমন, আমার জন্য, একটু কিন্তু জানতে চাচ্ছি, সবার জন্য তো না, স্টেপ বাই স্টেপ আসবে আর কি। একটু জানতে চাচ্ছি হিরো ভাই, 2000 সালের 14 ডিসেম্বর জন স্টক থেকে নিবন্ধন লাভ করে ডেস্টিনি, এবং 2001 সালের 5ই জানুয়ারি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে মিলাদ মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই 2001 এবং 2000 সালের ডেস্টিনি আর এই 2024 সালের নতুন বাংলাদেশের নতুন ডেস্টিনির কাছে আপনার প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, প্রত্যাশা অনেক। আমি এক কথাই বলি, আমার প্রত্যাশার জায়গাটা সবসময় একটু বেশি থাকে। আমরা স্বপ্ন দেখা মানুষ, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন বাস্তবায়ন করতে ভালোবাসি। আমাদের সাথে যদি আপনারা সুর মিলেন বা আমাদের কথাটা যদি আপনারা একটু বুঝতে চান যে এই লোকটা এত খুশি কেন, অবশ্যই। কারণ এখানে আমি যা চেয়েছি ইনশাল্লাহ 2024-এর মার্কেটিং প্ল্যান তার চেয়ে 1000 গুণে আমি বেশি পাবো। এবং এটা প্রত্যাশার চেয়ে প্রাপ্তির বেশিটা এইভাবে বলছি যে আগে যদি ইনকাম করতাম 1 লাখ টাকা, এখন ইনশাল্লাহ আমি ইনকাম করবো 5 লাখ টাকা। তা আমার জায়গায় যদি আপনাকে বসেন, তাহলে আপনারাও তো এটা ধারণ করেন। তো এইভাবে করে আমাদের ইনকামটা হবে, এবং সামাজিক অবক্ষয়ের মধ্যে যেই আমরা 12টা বছর কাটাইছি, সেই অবক্ষয়টা আমাদের চলে যাবে, এবং সমাজে ইনশাল্লাহ আমরা মাথা উঁচু করে বেরোবো, এবং সর্বোপরি উদ্যোক্তা হিসাবে একজন ডিস্ট্রিবিউটর তৈরি হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে। এটা আমরা বিশ্বাস করি। মাত্র 50 সেকেন্ড আপনার প্রতি আমার প্রশ্ন, 50 সেকেন্ডের মধ্যে আপনি শেষ করবেন। সেটা হচ্ছে আপনার টিম এবং সারা বাংলাদেশের ডেস্টিনির সকল ডিস্ট্রিবিউটরদের জন্য আপনার কি বার্তা? বার্তা আমার একটাই, যে যেখানে আছি সেখান থেকে উঠে বসি, ডেস্টিনির সাথে একাত্মতা ঘোষণা করি, এবং ডেস্টিনি মার্কেটিং প্ল্যানের প্রতি শ্রদ্ধাবোধ রেখে, বোর্ডের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা কাজ করব। সাথে সাথে আমি আর 10টা সেকেন্ড চেয়ে নেব। আপনারা সবাই জানেন যে আমার 2টা মেয়ে মেডিকেলে পড়ে। এক বড় মেয়েটা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা দিল, এখন 4th ইয়ারে উঠবে। আর ছোট মেয়েটা আছে মুগ্ধা মেডিকেল কলেজে 1st ইয়ারে চলতেছে, 2nd ইয়ারে উঠবে। তো আমার মেয়ে 2টার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার দোয়া রইল, এবং দেখা হবে বিজয়ের
মঞ্চে। ধন্যবাদ জনাব হিরো ভাইকে আপনার এই সাবলীল বক্তব্যের জন্য, ধন্যবাদ সাক্ষাৎকার ওয়াসিম আপনাকে। দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।